তোমার সাউন্ডটা বন্ধ করো। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে পড়বো আমরা ব্যবসায়ের কার্যাবলী। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ব্যবসায়ের কার্যাবলী। আচ্ছা, মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও তথ্যাদি উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজই হচ্ছে ব্যবসা। এটা আমরা জানি। এই জন্য ব্যবসায়ী কি কাজ করবেন তার ব্যবসায়ের প্রকৃতির উপর নির্ভর করে। তার ব্যবসাটা কেমন তার উপর নির্ভর করবে তিনি কি কাজ করবেন। ঠিক আছে? সাধারণভাবে ব্যবসায়ে যে সকল কাজ লক্ষণীয় সেই কাজগুলো আমরা আজকে দেখব। 1 নাম্বার যে কাজ সেটার নাম হলো উৎপাদন। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। একজন প্রতিনিধি রাখবো, ঠিক আছে? হ্যাঁ, শোয়েব হাসান। জি স্যার। আচ্ছা, আর তুমি রোল নাম্বারের এখানে ব্র্যাকেট দিয়েছো কেন? স্পেস দিয়েছো কেন? ব্র্যাকেট এবং স্পেস হবে না, ঠিক আছে? পরবার ঠিক করে নেব স্যার। হ্যাঁ, পরবার ঠিক করে নিব, ব্র্যাকেট দিও না। আচ্ছা, তাহলে স্লাইডটা কি তুমি দেখতে পেয়েছো শোয়েব? স্যার বইয়ের কত পৃষ্ঠা? এটা কি আমাকে বলতে হবে? তুমি একটু খুঁজে নাও না বাবা। 24 পেজ। আচ্ছা, সাদাত তুমি একটু পড়ো তো উৎপাদন এই পয়েন্টটা। উৎপাদন ব্যবসায়ের প্রথম মৌলিক কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। উৎপাদন বলতে এক্ষেত্রে বিনিয়োগযোগ্য নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়, যা ক্রেতাদের মধ্যে ক্রয় আগ্রহের সৃষ্টি করে। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, এভাবেই নানান উৎপাদন ব্যবসায়ের গণ্ডিকে প্রসারিত করে। উৎপাদন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের যে যাত্রা শুরু হয়, প্রকৃতি ভোগকারীর নিকট তা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ব্যবসায়ের বিভিন্ন শাখা প্রশাখাকে তা সম্পৃক্ত ও সমৃদ্ধ করে। শিল্প উপাদানের বাহন। এটি মূলত ব্যবসায়ের ক্ষেত্রে রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। তোমার বাড়ি কি টাঙ্গাইল? না স্যার, জামালপুর। ওইদিকে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে এখন দেখো, উৎপাদন ব্যবসায়ের প্রথম এবং মৌল কাজ। একজন ব্যবসায়ী বা শিল্প মালিক বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে। কিসের উদ্দেশ্য নিয়ে? বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে। উৎপাদন বলতে এক্ষেত্রে স্যার আপনার কথা শোনা স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা বইয়ের কত পেজ? ভাই বইয়ের 24 পৃষ্ঠা। ইন্দ্রিলা ঐশী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। তোমার ফেসবুক আইডি বা নাম্বারটা একটু দিতে পারলে ভালো হতো আমার জন্য। আমার ফেসবুক আইডি ঐন্দ্রিলা কবির। প্রোফাইল পিকটা একটা সানসেটের ছবি দেওয়া। ঠিক আছে, ঐন্দ্রিলা কবির। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, এভাবে নানান উৎপাদন ব্যবসায়ের গণ্ডিকে প্রসারিত করে। উৎপাদন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের যে যাত্রা শুরু হয়, প্রকৃত ভোক্তার নিকট তা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ব্যবসায়ের বিভিন্ন শাখা প্রশাখা অর্থাৎ শিল্প বাণিজ্য এগুলা যা আছে এগুলো কাজ করে থাকে। শিল্প উৎপাদনের বাহন, এর মাধ্যমে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। এবার আসো 2-এ।
2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রয় বিক্রয়। ঐন্দ্রিলা কবির পড়ো দেখি। ক্রয় বিক্রয় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে একদম পণ্যের দেখে দেখে মালিকানা পড়বা, ভুল হয় না যেন, ঠিক আছে? দেখে দেখে পড়বা, শব্দ তোমরা কিন্তু মানে অমিট করে যাও, একটু ভালো করে দেখে দেখে পড়বা। আবার শুরু থেকে জি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যই ক্রয় বিক্রয় নামে অভিহিত। এতে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। এই ক্রয় বিক্রয় একটি ব্যবসায়ের সহজতর কাজ, তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় কার্যকেই সাধারণভাবে ব্যবসা হিসেবে গণ্য করা হয়। একজন উৎপাদক উৎপাদন করতে যেয়ে কাঁচামাল সহ নানান উপকরণ যেমনি ক্রয় করেন, তেমনি উৎপাদিত সামগ্রী অধিক মূল্যে বিক্রয় করে মুনাফা অর্জনের প্রয়াস চালান। একজন আমদানিকারক বিদেশ থেকে পণ্য কিনে এনে দেশে বিক্রয় করেন। বাস কোম্পানি বাস ক্রয় করে, তৈল বা গ্যাস সহ উপকরণাদি কেনে আর সেবা বিক্রয় করে মুনাফা অর্জনের চেষ্টা চালায়। উৎপাদনকারীর নিকট থেকে ভোগ বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছাতে ক্রয় বিক্রয় কার্য ব্যক্তিগত বা শতগত প্রতিবন্ধকতা দূর করে। ভেরি গুড, ভালো পড়েছো, থ্যাংক ইউ। তাহলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরের কাজের নামই হচ্ছে ক্রয় বিক্রয়, ঠিক আছে? তাহলে যারা বিক্রয় করে এরাও প্রথমে কি করে? ক্রয় করে। কি, যেমন একটা উদাহরণ দিয়েছে যে বাস কোম্পানির মালিক কি করে? বাস ক্রয় করে, তারপরে তেল বা গ্যাস ক্রয় করে, ক্রয় করার পর সেটা কি করে? সেবা দিয়ে গাড়ি পরিচালনা করে জনগণের কাছ থেকে টাকা আদায় করে মুনাফা অর্জন করে, ঠিক আছে? অর্থাৎ উৎপাদনকারীর নিকট পর্যন্ত পৌঁছাতে ক্রয় বিক্রয় কার্য ব্যক্তিগত বা শর্তগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এবার আসো 3 অর্থসংস্থান। অর্থসংস্থান আরেকজন কে পড়বে? এই ভিভো 1906 কে? ভিভো 1906 1906 কে? কথা বলো, ভিভো 1906 কে? তুমি কে? স্যার ওই ডাক্তার স্যার এটা রিনেম করতেছি হইতেছে না। আমার এখানে হবে না, তুমি লিভ নিয়ে আবার রিনেম করে আসো, আমি তোমাকে নিয়ে আচ্ছা নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে আরো একজন আমরা পড়ি। রতন পড়ো। অর্থসংস্থানটা পড়ো। রতন 609। আসসালামু আলাইকুম। এই 643, তোমার এখানে গান বাজে কেন? 643। স্যার অফিসে পাশে স্যার অনুষ্ঠান হইতেছে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাকে পড়তে বলছিলাম পড়ো। রতন, তুমি 3 নাম্বারটা পড়ো। শুরু করো, শুরু করো। ওর কথা আমরা শুনতে পাচ্ছি না। তুবা আসো, তুবা আসছো? রতন আসছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুবা পড়ো তো তুমি এটা 3 নাম্বারটা, অর্থসংস্থান করো। অর্থসংস্থান প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন বা উৎসসমূহ থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থসংস্থান বলে। বিনা পুঁজিতে ব্যবসায় হয় না, এই আপ্তবাক্য সকল সমাজে প্রচলিত। একজন শিল্পোদ্যোক্তাকে যেমন শিল্প প্রতিষ্ঠায় স্বল্প এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করতে হয়, তেমনি একজন ছোট দোকানীকেও দোকান ভাড়ার অগ্রিম প্রদান সহ দোকানের সাজসজ্জা, মালামাল সংগ্রহ ইত্যাদি প্রয়োজনে অর্থসংস্থানের প্রয়োজন পড়ে। একজন চাকরিজীবীর পুঁজির প্রয়োজন হয় না। একজন ডাক্তার অন্যের চেম্বারে বসে রোগী দেখলেই পুঁজি লাগে না, কিন্তু ডাক্তার যদি ক্লিনিক বা হাসপাতাল করেন তবে পুঁজির দরকার হয়। সেক্ষেত্রে সুবিধাজনক উৎস থেকে তাকে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করার প্রয়োজন পড়ে। ভেরি গুড, সুন্দর পড়েছো। তার মানে কি, ব্যবসায়ের প্রথম কাজটা ছিল উৎপাদন, দ্বিতীয় কাজটা দেখলাম আমরা ক্রয় বিক্রয়, তৃতীয়টা কি দেখতেছি আমরা? অর্থসংস্থান। যখন ব্যবসায় করতে যায় তখন পুঁজি ছাড়া আসলে ব্যবসায় হবে না, এটা আমরা সবাই জানি। তো যার কারণে এই পুঁজি সংগ্রহ করার প্রয়োজন হয়। শিল্প উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠানে করতে গিয়ে তার বিভিন্ন, তোমরা ফিন্যান্সে পড়েছ,
স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের অর্থসংস্থানের সুযোগ থাকে। সেই অর্থসংস্থান তার প্রয়োজন অনুযায়ী করে থাকে। একবার ছোট্ট একটা দোকানিকেও যদি চিন্তা করো, বড় ব্যবসা বাদ দাও, তাহলে প্রথম তার দোকানে অ্যাডভান্স দিতে হয়, ভাড়ার একটা ব্যবস্থা রাখতে হয় এবং দোকানে মালামাল রাখার এবং মালগুলো সাজানোর এই পর্যন্ত টাকা লাগবে। তারপরে সে ক্রয় বিক্রয় শুরু করে। এর থেকে আস্তে আস্তে একটু বড় ব্যবসায়ের দিকে যাও, যেতে যেতে দেখবা যে তাদের আসলে পুঁজি ছাড়া হবে না। যেমন একজন ডাক্তার উদাহরণ দিয়েছে যে উনি অন্যের এসে রোগী দেখছেন, সেক্ষেত্রে তার আসলে পুঁজি লাগে না। কিন্তু তিনি যদি একটা ক্লিনিক করতে চান বা হাসপাতাল করতে চান, তখন তাকে কিন্তু এই পুঁজি, তখন তিনি তার সুবিধা মতো পুঁজির ব্যবস্থা করে নেন। অর্থাৎ অর্থসংস্থান মানে পুঁজির ব্যবস্থা এই কাজটি করে দেয় ব্যবসায়কে। সুতরাং এটা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজ, অর্থসংস্থান করা। ঠিক আছে, সবাই নিজের সব টাকা বিনিয়োগ করে ব্যবসা করে না, নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে শুরু করে পরেরটা ব্যবসায়ের মানে অর্থসংস্থানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাত থেকে অর্থসংস্থানের ব্যবস্থা করে। সেটা ব্যাংক হতে পারে, অন্য লিজিং কোম্পানি হতে পারে, যে কোনো জায়গায়। তার ঝুঁকি গ্রহণ 635 তুমি পড়ো। ঝুঁকি গ্রহণ, তোমাদের অনেকেরই ছবি নাই, তোমরা ছবি দিবে। ঝুঁকি গ্রহণ। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। ব্যবসায়ের ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। উৎপাদিত পণ্যের মূল্য কমে যেতে পারে, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হতে পারে, চুরি ডাকাতির সম্ভাবনা থাকে, মেশিন ও যন্ত্রপাতি বিনষ্ট হতে পারে, আগুনে ক্ষতি, জাহাজ ডুবি সহ নানান দুর্ঘটনায় ক্ষতি হওয়ার অস্বাভাবিক নয়। এ ধরনের নানান ঝুঁকির বোঝা মাথায় নিয়েই ব্যবসায়ীকে পথ চলতে হয়। ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগত প্রতিবন্ধকতা বীমার মাধ্যমে দূরীভূত হয়, অর্থাৎ বীমা ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধকতা দূর করে। ভেরি গুড। তাহলে আমরা আগেও জেনেছি যে বীমা আসলে দূর করে থাকে। তো ঝুঁকিগুলো কেমন? মানুষের জীবনকে নিয়ে হতে পারে, সম্পত্তিকে ঘিরেও এই ঝুঁকি মানুষের সাথে বিদ্যমান থাকতে পারে। যেমন উৎপাদিত পণ্যের, তুমি কোম্পানি হিসেবে পণ্য উৎপাদন করলা, কিন্তু পণ্যের মূল্য কমে গেল, বাজারে মন্দাভাব সৃষ্টি হতে পারে, পণ্য সামগ্রী বিনষ্ট হয়ে যেতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, মেশিন বা যন্ত্রপাতি নষ্ট হতে পারে, আগুন লেগে তোমার গোডাউন করে যেতে পারে, কোম্পানি পুড়ে যেতে পারে, জাহাজে পণ্য ডুবে যেতে পারে। এইরকম যত ধরনেরই ক্ষতি হোক না কেন, সেই ক্ষতিগুলো জীবন বীমা, নৌ বীমা এবং অগ্নি বীমা, তোমরা ফিনান্স এবং ব্যাংকিং এ পড়বা সেকেন্ড পেপারে। তো এই ক্ষতিগুলো এই বীমা মাধ্যমে ঝুঁকি মোকাবেলা করা যায়। অর্থাৎ বীমা করা থাকলে ক্ষতি হলে তোমরা অ্যাকাউন্টিং এ দেখবা যে একটা সমন্বয় থাকে এরকম, যে এত টাকা আগুনে বিনষ্ট হয়েছে, বীমা কোম্পানি এত টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। অর্থাৎ যখন এই তোমার ক্ষতিটা হয়, তখন বীমা কোম্পানি ইনভেস্টিগেশন করে দেখে তোমার আসলে প্রকৃত কত ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিয়ে দেয় যদি বীমা করা থাকে। তাহলে ব্যবসায়ের এই ক্ষতির ঝুঁকি, এই ক্ষতির সম্ভাবনার মানে কম থাকে যদি আমি বীমা করা থাকে। তাহলে বীমা এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এই জন্যই বলা হয় ঝুঁকি হলো ক্ষতির সম্ভাবনা। ঝুঁকি হলো ক্ষতির সম্ভাবনা। ঠিক আছে, রাশিদ বিন ইসলাম, তুমি 5 নাম্বারটা পড়ো, পরিবহন। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল কোশ্চেনের স্যার। সময় আছে বাবা, একটু লিখে রাখো, পরে প্রশ্নোত্তর স্যার এই যে স্যার, বীমা সম্পর্কে, স্যার প্রশ্নোত্তর বীমাটা পর্ব কি? থাকবে, প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আলোচনা করব। এখন একটু শেষ করে নিই পয়েন্টগুলো, আমি ওখানে আলোচনা করব, তোমার পয়েন্ট আমি রাখলাম। পরিবহন, রাশিদ করো। জি স্যার। পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে পরিবহন বলে। বিশ্বায়নের এই যুগে পৃথিবীর একমাত্র পণ্য উৎপাদিত হচ্ছে আর তা ব্যবহার সাউন্ড বন্ধ হয়ে গেল কেন? তুমি মিউট হয়ে গেছো, আনমিউট করো, আনমিউট করে জি বলো। স্যার। বাংলাদেশের উৎপাদিত তৈরি পোশাক যাচ্ছে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়ায় উৎপাদিত গুঁড়ো দুধ বাংলাদেশ দুধের প্রয়োজন মেটাচ্ছে। মধ্যপ্রাচ্যের উৎপাদিত খনিজ তৈল কিনছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। কার্যকর পরিবহন সুবিধা ছাড়া যার কোনোটাই সম্ভব ছিল না। একটা ছোট মুদির দোকানদারও গঞ্জ থেকে মাল কিনে ভ্যান গাড়িতে করে তার দোকানে নিয়ে আসে। তাই ব্যবসার ক্ষেত্রে পরিবহন কার্য এর অবিচ্ছেদ্য। তাহলে বুঝতে পেরেছো পরিবহনটা কিরকম? পৃথিবীর দেশের যে কোনো স্থলে উৎপাদন করা হচ্ছে, সেটা পরিবহনের মাধ্যমে, সেটা আকাশপথে হতে পারে, নৌপথে হতে পারে, তারপরে
তোমার স্থলপথে হতে পারে, সেইভাবে এই মানে পণ্যটা পৌঁছে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে। বাংলাদেশের যে কোনো জায়গায় উৎপাদন যদি হয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ সেটা ভোগ করতে পারে। পৃথিবীর যে কোনো দেশে উৎপাদিত হচ্ছে সেটা, আমাদের দেশের পোশাক চলে যাচ্ছে কোথায়? ইউরোপ, আমেরিকা। অস্ট্রেলিয়ার গুঁড়া দুধ আমাদের দেশে বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যের খনিজ তেল সারা ওয়ার্ল্ডের সব জায়গায় বিক্রি হচ্ছে। সুতরাং এই এই যে মানে স্থানগত প্রতিবন্ধকতা, এটা দূর করছে কে? পরিবহন। পরিবহন। এবার 6 নাম্বারটা গুদামজাতকরণ। গুদামজাতকরণটা আবিদুর রহমান পড়ুন। জি স্যার। গুদামজাতকরণ উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণে যে ব্যবস্থা গড়ে তোলেন তাকে গুদামজাতকরণ বলে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে কালগত বা সময়গত বাধা দূর করে। গ্রামের হাটে কৃষক থেকে তরকারি কিনে হাটে বসে বিক্রি করার নজির এখন ব্যবসা জগতে অচল। তরি তরকারি এখন বড় ডিপার্টমেন্ট স্টোরে শীততাপ নিয়ন্ত্রিত কাছে আলমারিতে রেখে বিক্রয় হয়। মাছ ধরে বরফের বাক্সে ঢুকানো হয়ে থাকে। আলু উৎপাদনের উপর রাখা হয় কোল্ড স্টোরেজে। শিল্প উৎপাদক, আমদানিকারক, পাইকার সবাই এই পণ্য সংরক্ষণে বড় বড় গুদাম গড়ে তুলছে। ব্যবসায়ীরা বিভিন্ন মাল সংরক্ষণের জন্য গুদামের ব্যবস্থা করছে। সব মিলিয়ে কার্যত গুদামজাতকরণ ভিন্ন ব্যবসায় পরিচালনা অসম্ভব। গুদামজাতকরণ ছাড়া আসলে ব্যবসা করা অসম্ভব। কারণ কতগুলো দেখো পয়েন্ট এখানে বলা হয়েছে যে উৎপাদন করার পরে ভোগকারী পর্যন্ত হাতে পৌঁছানোর মাঝখানে যে সময়টা, এই সময়টায় পণ্য বিনষ্ট হতে পারে। পণ্যটা কোথায় কোথায় রাখা যেতে পারে? দেখো তরি তরকারি এখন ডিপার্টমেন্ট স্টোরে এসি মানে শীতাতপ, বুঝো তো, এসি নিয়ন্ত্রিত কাঁচের আলমারিতে রেখে দেওয়া হয়। মাছ ধরে বরফে ঢুকায় দেওয়া হয়। আলু কোল্ড স্টোরেজে রাখা হয়। শিল্প উৎপাদক বা পাইকাররা বড় বড় তারা গুদাম সংরক্ষণ করছে। এইভাবে পণ্যটাকে ধরে রাখার জন্য গুদামজাতকরণের ব্যবস্থা করা হয়, যাতে এখন উৎপাদিত হচ্ছে পরবর্তীতে আমরা এটা ভোগ করতে পারি করে থাকে। এটাকে বলা হয় গুদামজাতকরণ। এর মাধ্যমে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয় এবং সময়গত বাধাটা দূর হয়। রাবে আক্তার 7 নাম্বারটা পড়ো। প্রমিতকরণ ও পর্যায়করণ। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকে প্রমিতকরণ বলে। পূর্ব নির্ধারিত মান এটা আবার করো, এটাই তোমাদের বেস্ট লাগে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়, তোমরা বুঝতে অসুবিধা করো। এটা আবার করো। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকে প্রমিতকরণ বলে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজকে পর্যায়িতকরণ বলা হয়ে থাকে। প্রমিতকরণ হচ্ছে, তাহলে প্রমিতকরণ হচ্ছে পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ এগুলো বিবেচনা করে যখন নির্ধারণ করা হবে সেটা হবে প্রমিতকরণ। আর পর্যায়িতকরণের কথা বলছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, আগেই নির্ধারণ করা থাকে অনুযায়ী পণ্যকে যখন ভাগ করা হবে তখন তাকে বলা হবে পর্যায়িতকরণ। এবার শুরু করো। ঢাকার একজন ব্যবসায়ী রাজশাহীতে কয়েকটা আমের বাগান ক্রয় করেছে। বাগানে নির্দিষ্ট জাতের আম গাছ থেকে আমের সংগ্রহের পর আকার বা ওজন অনুযায়ী তাকে ছোট, বড় ও মাঝারি ভাগে ভাগ করে ঝুড়িতে ভরা হচ্ছে। এক্ষেত্রে 3টা পৃথক মান নির্ধারণ প্রমিতকরণ এবং ভাগ করে ঝুড়িতে ভরার কাজ পর্যায়িতকরণ বিবেচিত হবে। বিভিন্ন ধরার জন্য সাবান, শ্যাম্পু, গুঁড়ো দুধ এভাবে হাজারো পণ্য বিভিন্ন সাইজের প্যাকেটে ভরে বিক্রয় করা হচ্ছে। এভাবে বিভাজন ছাড়া। তাহলে দেখো আমি যে একটা গোল করলাম, আকার বা ওজন অনুযায়ী ছোট করে ভাগ করবে, এটা কি প্রমিতকরণ না পর্যায়িতকরণ? দেখো আকার বা ওজন প্রমিতকরণ স্যার। প্রমিতকরণ। আর যখন ছোট বড় মাঝারি ভাগে ভাগ করলো পর্যায়করণ। এটা পর্যায়িতকরণ। দেখো এখানে বলছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, তাহলে আকার ওজন অনুযায়ী আগে ভাগ করছে, তাহলে এটা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী এবার আমি ছোট বড় ভাগ করে নিচ্ছি। ওকে, তাহলে প্রমিতকরণ পর্যায়িতকরণটা মনে থাকবে। প্রমিতকরণ হচ্ছে পণ্যের ওজন, আকার, রং, ওজন, আকার, রং, গুণাগুণ এগুলো অনুযায়ী ভাগ করার নাম হলো প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কাকে বলবে? আগেই পূর্ব নির্ধারিত মান অনুযায়ী আগেই মানটা নির্ধারণ করা থাকবে, সে অনুযায়ী তুমি বিভাজন করবা বা বিভাগ করবা বা ভাগ করবা, সেটা নাম হবে পর্যায়িতকরণ।
এইটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন অনেক বেশি আসে এবং ছেলে মেয়েদের প্যাচ লেগে যায় কোনটা প্রমিতকরণ কোনটা পর্যায়িতকরণ। এইবার আসো মৌরকীকরণ। মৌরকীকরণ ঐশী আছো? স্যার হ্যাঁ তুমি পড়ো মৌরকীকরণ। মৌরকীকরণ মানে হচ্ছে প্যাকেজিং, প্যাকেট করা, যেটা মোড়ককরণ মান করো। মান সংরক্ষণ, ক্ষতির হাত থেকে বাঁচা ও আকর্ষণীয়ভাবে পণ্যকে গ্রাহকদের নিকট উপস্থাপনের জন্য মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়ার কাজকে মোড়ককরণ বলে। চানাচুর, চিপস ইত্যাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ যদি পণ্যকে সে ধরনের প্যাকেটজাত করতে না পারে তবে পণ্যমান নষ্ট হয়। ইলেকট্রনিক সামগ্রী যদি প্রয়োজনীয় আবরণযুক্ত না করে বহনের জন্য গাড়িতে ওঠানো হয় তবে তা ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া খুবই স্বাভাবিক। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যকে বিভিন্ন আকারে ও ওজনে বিভক্ত করার প্রয়োজন পড়ে, সেজন্য সেভাবে ছোট বড় প্যাকেট যুক্ত করা হয়। সর্বোপরি বর্তমানে বিক্রয় বৃদ্ধির জন্য দর্শনীয়ভাবে পণ্য মোড়ককরণ করা হয়ে থাকে, যা গ্রাহকদের মাঝে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষ আকর্ষণ তৈরি করে। প্যাকেটের গায়ে পণ্যের বিভিন্ন উৎপাদন সম্পর্কিত বর্ণনা গ্রাহকদের মাঝে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। খাদ্যমান সুরক্ষায় এ কাজ কালগত উপযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখে। Very good. খুব ভালো করেছো। তাহলে মোড়কীকরণ জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? জি মানে স্যার। প্যাকেট মান সংরক্ষণ করার জন্য, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এবং গ্রাহকের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য মোড়ক করতে হয়। এই মোড়ক দিয়ে ঢাকার নামে হচ্ছে কভার দিয়ে ঢাকা বা প্যাকেট দিয়ে ঢাকা, এটা নামে হচ্ছে আসলে মোড়ককরণ। ঠিক আছে? যেমন ওই যে মিরাকেল একটা জোক শুনছিলাম, জোকটা হচ্ছে যে ওই টাকা দিয়ে হাওয়া কিনলাম, ভিতরে দেখি ও মা কিছু চিপস ফ্রি পাওয়া গেছে। মানে বুঝতে পেরেছ? ওর ভিতরে শুধু হাওয়া, উপরে প্যাকেটটা এত রঙিন চকচক করে, ভিতরে কিছুই নেই। প্যাকেটটা দেখে তোমার যদি ভালো লাগে হয়তো তুমি কিনবে, এরকম। তো মানে প্যাকেট একটা বড় জিনিস, দেখে যদি তোমার পছন্দ না হয়, তোমার যদি দেখে মনে হয় এটা স্বাস্থ্যসম্মত না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সেটা কিনবে না। সুতরাং প্যাকেজিং একটা বড় জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে যদি প্যাকেট না করা হয়, মেডিসিনের ক্ষেত্রে যদি প্যাকেট না করা হয়, তাহলে সে মান থাকবে? সে মান কিন্তু থাকবে না, তখন পণ্য নষ্ট হয়ে যাবে। এই জন্য বিক্রয় বৃদ্ধির জন্য দর্শনীয়ভাবে, আকর্ষণীয়ভাবে মোড়ককরণ করা হয়ে থাকে। ঠিক আছে? জি এই মোড়ককরণের ভিতর দিয়েই প্রতিষ্ঠান তার কার্যক্রমগুলো পরিচালনা করে এবং চমৎকার সুন্দর করে প্যাকেট করে জনগণের কাছে উপস্থাপন করে, যাতে পণ্যের মানও ভালো থাকে, আবার তোমার মোড়কটা দেখে আকর্ষণীয় বোধ করে এবং বিক্রয়ও বৃদ্ধি পায়, সব দিক থেকেই নিরাপদ। আচ্ছা, এইবার আসো 9 নাম্বার এবং দি লাস্ট পয়েন্ট, বাজারজাতকরণ প্রসার। এটা একজন ছেলেদের পক্ষ থেকে একজন পড়ো, কে পড়তে চাও? তৌহিদ রহমান 639 পড়ো। তোমরা সবাই একটু ছবিটা দিয়ে দিও। প্রসার জি, ভালো করে পড়ো। পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রসারকে বাজারজাতকরণ প্রসার বলে। এটি ব্যবসা ক্ষেত্রে জ্ঞানগত প্রচারগত বাধা দূরীকরণে সহায়তা করে। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে বাজার নিয়ে যখন কাড়াকাড়ি চলছে, তখন ভালো মানের পণ্য বা সেবা উৎপাদন করা যথেষ্ট নয়, সম্ভাব্য গ্রাহকদের তা জানানো এবং তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ উদ্দীপনা সৃষ্টি অপরিহার্য। সেজন্য বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তিক বিক্রয় প্রচার ইত্যাদি নানা কৌশল ব্যবসায়ীদের অবস্থা অনুযায়ী ব্যবহার করতে হয়। মোবাইল ফোন, সাবান, পানীয় ইত্যাদি পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো টেলিভিশনে দৃষ্টিনন্দন বিজ্ঞাপন বিশেষভাবে লক্ষণীয়। দোকানদাররাও এখন দোকানকে সুন্দর পরিপাটি করে রাখে, সুন্দর সাইনবোর্ড লাগায়। গ্রাহক সেবার মাধ্যমে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকে, যা ব্যবসা এখন গুরুত্বপূর্ণ কার্য। তাহলে বাজারজাতকরণ প্রসার মানে হচ্ছে তোমার পণ্য সম্পর্কে, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। এই আগ্রহ সৃষ্টি করার জন্য যা করবা তার নামই হচ্ছে বাজারজাতকরণ প্রসার, মার্কেটিং প্রমোশন। অর্থাৎ তুমি বাজারে চলে আসছো, তোমার ব্যবসাটা শুরু হয়ে গেছে, তোমার পণ্য উৎপাদন শুরু হয়ে গেছে, অথবা তুমি সেবা করতে চাচ্ছ, যেমন হাসপাতাল দিয়েছো কিংবা অন্য যে কোনো সার্ভিস সেক্টরে তুমি আছো, সেটা দিয়েছো। সেটাকে ব্র্যান্ড বুঝো তো, বিশেষভাবে তোমার পণ্যকে চেনার জন্য যে বৈশিষ্ট্য তাকে বলে ব্র্যান্ড। যেমন তোমরা ছেলেরা জি পরো বা হাফ প্যান্ট পরো, টি শার্ট পরো, 3 কোয়ার্টার পরো, কিংবা মনে করো ক্যাট সাইজ শার্ট পরো, কিংবা মেন্স ক্লাবের শার্ট পরো, গেঞ্জি পরো। মেয়েদের এরকম মনে করো বিভিন্ন আইটেম আছে, যেমন লিপস্টিক, শ্যাম্পু বা
তাদের যে পারফিউম এগুলো মনে করো যে নির্দিষ্ট ব্র্যান্ডের কিনে, ব্র্যান্ড মানে কি বিশেষভাবে মানে বৈশিষ্ট্য বজায় রেখে তার মান ঠিক রাখে, এইরকম জিনিসকে বলা হয় ব্র্যান্ড। অর্থাৎ তোমার পণ্যটাকে তুমি যদি ব্র্যান্ড করতে চাও তাহলে তার ভিতরে নির্দিষ্টভাবে কোনো বৈশিষ্ট্য ফুটে উঠতে হবে যেটাকে জনগণ আকর্ষণ বোধ করবে এবং কিনবে। তাহলে এই যে সেবা পণ্য বা সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধি করার প্রয়াসকে বলা হয় বাজারজাতকরণ প্রসার বা মার্কেটিং প্রমোশন। এটি ব্যবসায় জগতে জ্ঞানগত প্রচারগত বাধা দূর করে। প্রতিযোগিতাপূর্ণ বাজারে এখন বাজার নিয়ে কারাকারি চলছে, তোমার চেয়ে আমার পণ্য ভালো, আমার চেয়ে তোমার পণ্য ভালো, এরকম করে চলছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে উদ্দীপনা সৃষ্টি করে জনগণকে আগ্রহ করতে পারো? বিজ্ঞাপন, ব্যক্তিক প্রসার, ব্যক্তিক বিক্রয়, প্রচার, এরকম বিভিন্ন কৌশল তুমি ব্যবহার করতে পারো। মোবাইল ফোন, সাবান, পানীয় ইত্যাদি পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান টেলিভিশন দৃষ্টিনন্দন বিজ্ঞাপন বিশেষভাবে লক্ষণীয়। তোমরা টেলিভিশনে দেখবা যে ফোন কোম্পানিগুলো চমৎকার আকর্ষণীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দেয় এবং ফোন কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখে আমাদের টেলিভিশনে আগে কিন্তু এত আকর্ষণীয় বিজ্ঞাপন ছিল না, দেশপ্রেমমূলক বা এরকম বোধ বা নতুন নতুন থিম নিয়ে, মানে এরাই প্রথম শুরু করে। স্বপ্ন যাবে বাড়ি, মনে আছে তোমাদের সেই বিজ্ঞাপনটা? স্বপ্ন যাবে বাড়ি খুব চমৎকার একটা বিজ্ঞাপন ছিল। এরকম আরো অনেক অসংখ্য আছে। জি স্যার, গ্রামীণ ফোনের এরকম আরো অনেকগুলো কোম্পানি ছিল যাদের বিজ্ঞাপনগুলো দেখে পরবর্তীতে অন্যান্য সাবান শ্যাম্পুর বিজ্ঞাপনগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে গেছে। এইভাবে করে প্রত্যেকেই আকর্ষণীয় করে বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপনটা যদি পছন্দ হয়ে যায়, বাচ্চাদের বিজ্ঞাপনগুলো দেখবা যে এত চমৎকার করে দেয়, ওই বাচ্চা দোকানে গেলে আম্মু বাব্বুকে বলে আমি এটাই নিব, আমি এই ললিপপই খাবো, প্রাণ ললিপপই আমি খাবো। সে বিজ্ঞাপনে দেখছে আহালে মজালে কি মজা, হ্যাঁ খাচ্ছে, গাল দিয়ে ভাইয়া করতেছে, ঠিক আছে? এরকম এইভাবে করে মানে মানুষের কাছে নিজের জিনিসটাকে সুন্দর করে নেয়। আবার দোকান সুন্দর করে সাজাইতে হয়, সাইনবোর্ড লাগাইতে হয়, ঠিক আছে? যেভাবে আকর্ষণীয় করা যায় বিক্রয় প্রসারের জন্য, এই ছিল আমাদের আজকের কাজ। আমি পয়েন্টগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। প্রথমে ছিল উৎপাদন, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, আর উৎপাদনকারী যদি না হয় তাহলে 2 নম্বর থেকে শুরু হবে তার কার্যক্রম। ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, মোড়কীকরণ এবং বাজারজাতকরণ প্রসার। তাহলে এখন একজন আমাকে এই যেখানে প্রশ্নের সুযোগ আছে, আমি বলছিলাম যে প্রশ্ন, তুমি বলেছিলে বীমা কি? বীমা হচ্ছে বীমা কোম্পানি কর্তৃক গৃহীত একটি প্রস্তাব, যে প্রস্তাবটা আমি বীমা গ্রহীতা হিসেবে দিব যে আমার কোম্পানির পণ্য, আমি এত পণ্য উৎপাদন করেছি, এত টাকার পণ্য উৎপাদন করেছি, আমি এটা বীমা করতে চাই তোমার কোম্পানিতে। কি শর্তে? যে আমার পণ্য যদি নষ্ট হয় তুমি আমাকে ক্ষতিপূরণ দিবে। তখন বীমা কোম্পানি তোমার শর্তে যদি রাজি হয় তোমার সাথে একটাই চুক্তিবদ্ধ হবে, সেই চুক্তিকে বলা হয় বীমা চুক্তি। বলো, হাত তুলেছ ফয়সাল? ফাইয়াজ স্যার। জি স্যার। ফাইয়াজ, হ্যাঁ বলো। স্যার 1 নম্বর পয়েন্টে উৎপাদনে স্যার এখানে যে বলছে স্যার যে ব্যবসার গণ্ডিকে প্রসারিত করে, স্যার এখানে গণ্ডিটা কি আসলে? ব্যবসা বলতে তো মনে করো শুধু কেনা বেচাকে বোঝায় না। যখন শিল্প উৎপাদন হবে তখন কাঁচামাল ক্রয় থেকে শুরু হবে। একদম মনে করো যে মানে তুমি যদি মনে করো যে অটোবির কথা চিন্তা করো বা হাতিলের কথা চিন্তা করো, ওরা তো শুধু ফার্নিচারটা বিক্রি করে না, এই ফার্নিচারটা ক্রয় করার জন্য তাদের কি করতে হয়েছে, মানে কি উৎপাদনের জন্য কি করতে হয়েছে, এই কাঠ কোথায় আছে, বাগান কোথায় আছে, সেই বাগ করে তারপরে সেই কাঠগুলোকে মনে করো গ্যালভানাইজ করে, তারপরে তোমার এগুলাকে মেডিসিন প্রটেক্টেড করে, তারপর ডিজাইন করে, তারপরে তোমার মনে করো ফাইনাল প্রোডাক্টে আসতে হচ্ছে, তারপরে তাদের শোরুমে আসছে। তাহলে কি ব্যবসার কাজটা অনেক প্রসারিত হয়ে গেল না? মানে শুধু কেনা বেচা না কিন্তু এইরকম। হ্যাঁ বলো বলো। স্যার 6 নম্বরে স্যার এখানে নজিরটা বলতে কি বুঝাইছে? কোনটা স্যার? 6 নম্বরে এখানে বলছে স্যার যে একটা পয়েন্টে যে গ্রামের হাটে কৃষক থেকে তরকারি কিনে হাটে বসেই বিক্রয়। এখন আর ওইরকম দেখা যায় না, তাই বলছে। ও রাবিয়া তুমি হাত তুলেছো, বলো। সময় অল্প আছে আমাদের। ব্যক্তিক বিক্রয় কি? পার্সোনালি বিক্রি করেন অনেক সময়, যে মনে করো যে ব্যক্তি দিয়ে সারা দেশে বিক্রি করে পণ্য সরাসরি, মানে ব্যক্তি বিক্রয় করতেছে এরকম। ওই যে আমাদের কোম্পানির খাতা কিনুন, ঠিক আছে, 5টি খাতা 50 টাকা 20 টাকা, ব্যক্তির এরকম বিক্রি করে না, সরাসরি পার্সন টু পার্সন বিক্রয়। 8টা প্রশ্ন আছে কুইজ, সময় তোমাদের 2 মিনিট, দেখি পারো কিনা। 1 নাম্বারটা, কোনটিকে উৎপাদনের বাহন বলা হয়? পরিবহনকে। শিল্প। জি স্যার। পরিবহন, বাজারজাতকরণ, কোনটা?
পরিবহন। পরিবহনকে উৎপাদনের বাহন বলে। হ্যাঁ, শিল্প হবে স্যার। শিল্পর পক্ষে কয়জন হাত তোলা, হ্যান্ড রেজ করো দেখি, শিল্পর পক্ষে কয়জন? ওকে, পাস পাস পাস, আর হাত তোলা লাগবে না, শিল্পের পক্ষে সবাই। উৎপাদনের বাহন হচ্ছে শিল্প। দোকানে সুন্দর সাইনবোর্ড লাগানো ব্যবসায়ের কোন ধরনের কাজ? যতগুলো কাজ বললাম। বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার। আচ্ছা, ঝুঁকি কে কি বলা হয়? আর্থিক ক্ষতির সম্ভাবনা। ভেরি গুড, আর্থিক ক্ষতির সম্ভাবনা। ঠিক আছে। প্রমিতকরণে কি কি বিষয় বিবেচনা করা হয়? আকার, ওজন, রং, গুণ। আকার, ওজন, রং, গুণাগুণ। গুণাগুণ। ঠিক আছে, গুণাগুণ। ঠিক আছে। ব্যবসার কার্যাবলীর ক্ষেত্রে কোন আপ্তবাক্যটি সকল সমাজে প্রচলিত? বিনা পুঁজিতে ব্যবসা হয় না। হ্যাঁ, কে বলছো এটা? মেহরুন। জি স্যার। গুড, ভেরি গুড। বিনা পুঁজিতে ব্যবসা হয় না, এই বাক্যটি সকল সমাজে প্রচলিত। আম সংগ্রহের পর ছোট বড় মাঝারি ভাগে ভাগ করে ঝুড়িতে ভরা হলে তাকে কি বলবে? প্রমিতকরণ না পর্যায়িতকরণ। ওই দেখো ব্যস্ত লাগছে। এটা প্রমিতকরণ না পর্যায়িতকরণ বলো? পর্যায়িতকরণ। এটা পর্যায়িতকরণ। প্রমিতকরণ হবে কখন? যখন তার রং সাইজ অনুযায়ী আলাদা করবে, সেটা হলো প্রমিতকরণ। আর এটা ছোট বড় ভাগ করতেছে মানে কি? অলরেডি ভাগ করার পরে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী ভাগ করতে, এটা পর্যায়িতকরণ। সময় আছে 1 মিনিট। উৎপাদিত পণ্যের মূল্য কমে যাওয়া, বাজারে মন্দাভাব সৃষ্টি হওয়া ব্যবসায়ের কোন কাজের অন্তর্ভুক্ত? ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ। আলু উৎপাদনের পর কি করা হয়? গুদামজাতকরণ। আরো এক্সাক্ট একটা শব্দ আমি ব্যবহার করেছিলাম পড়ানোর সময়। কোথায় রাখা হয় বলো? কোল্ড স্টোরেজ। ভেরি গুড, ঠিক আছে। তাহলে তোমাদের উত্তরগুলো দেখো ঠিক আছে কিনা। শিল্প, ক্ষতির সম্ভাবনা, আকার, ওজন, আকৃতি, রং, পর্যায়িতকরণ, বীমা, কোল্ড স্টোরেজ। উৎপাদিত পণ্যের মূল্য কমে যাওয়া, বাজারে মন্দাভাব সৃষ্টি হওয়া ব্যবসায়ের কোন কাজের অন্তর্ভুক্ত? এটা তো ঝুঁকি গ্রহণ হবে স্যার। হ্যাঁ, আমি তো বীমা উত্তর দিলাম, এই জন্যই তো বললাম তুমি বাজারজাতকরণ পক্ষের উত্তর দিলাম। চলো, বীমা হবে, বীমা। আবার দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা তোমাদের উত্তর হয়নি। খাদিজা বলো, এটা কি হবে? কোন কাজের অন্তর্ভুক্ত? স্যার বীমা কিভাবে? এটা তো স্যার ঝুঁকি গ্রহণ হবে। ওই তো ঝুঁকি গ্রহণ মানে তো বীমা। বীমা তো স্যার না, যে যদি ক্ষতি হয় ব্যবসায়ী। হ্যাঁ স্যার, ক্ষয়ক্ষতি হলে তারপরে শোনা বীমাতেই করবে। এটাই তো, সেটা ঝুঁকি গ্রহণ না? এটা ঝুঁকি গ্রহণের অন্তর্ভুক্ত হলো না? কোন কাজের অন্তর্ভুক্ত? ঝুঁকি গ্রহণের অন্তর্ভুক্ত। তাহলে অনেক ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি করার জন্য। কেউ লিভ করবে না, কেউ লিভ করবে না। আমি এখন প্রেজেন্ট নিব, কেউ লিভ করবে না। স্যার আসসালামু আলাইকুম।